কোনো রকম সার্জারি ছাড়াই হাঁটু ব্যথার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি। ভাবছেন এটা কি করে সম্ভব? দেখুন, বহু দর্শক বন্ধু যখন আমাদের হেলথ ইম্প্যাক্ট বাংলায় বিভিন্ন আলোচনায় যখন অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, বহু মানুষ কিন্তু তারা প্রশ্ন করেছেন যে আর্থ্রাইটিস ধরা পড়েছে, চিকিৎসা তো চলছে, কিন্তু এই হাঁটু ব্যথার সমস্যা থেকে মুক্তির উপায় কি? মুক্তি পাবো কি করে? যারা এই আর্থ্রাইটিসে ভুগছেন একমাত্র তারাই জানেন যে এই যন্ত্রণা কতটা কষ্টকর। কাজেই এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় কি আছে? হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট একটা বিকল্প হতে পারে, কিন্তু সার্জারি ছাড়া, নি রিপ্লেসমেন্ট ছাড়া আপনি কি এই হাঁটু ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? দক্ষিণ কলকাতার এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিটে আমরা এই মুহূর্তে রয়েছি। তারা দাবি করছেন অত্যাধুনিক রোবোটিক পদ্ধতির মারফত কোনো রকম সার্জারি ছাড়া, রক্তপাত ছাড়া আপনারা কিন্তু হাঁটু ব্যথার সমস্যা থেকে চিরমুক্তি পেতে পারেন। কিভাবে সেটা সম্ভব আমাদের জানতে হবে। আসুন আপনাদের সেই বিষয়টাই আলোচনা করে দেখাবো এবং জানবো যে এই পদ্ধতিতে আদৌ হাঁটু ব্যথা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন কিনা অপারেশন বা সার্জারি ছাড়া। আসুন। আপনাদের যেমনটা বললাম যে কোনো রকম সার্জারি ছাড়াই হাঁটু ব্যথার সমস্যা থেকে চিরমুক্তি, সেটা কিভাবে সম্ভব জানতে আমরা চলে এসেছি এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিটে। একটু আমাদেরকে বলুন যে আপনারা বলছেন যে কোনো রকম সার্জারি ছাড়াই একেবারে রোবোটিক পদ্ধতিতে এই হাঁটু ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যারা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন, হাঁটু ব্যথায় ভুগছেন, তারা জানতে চান ভীষণভাবে যে এটা কি আদৌ সম্ভব। কারণ নি রিপ্লেসমেন্ট একটা বিকল্প হতে পারে হাঁটু ব্যথার সমস্যা থেকে মুক্তির, কিন্তু যদি সার্জারি না করা হয় সেখানে শুধুমাত্র এক্সারসাইজ করেও তো অনেকে এই ব্যথা থেকে মুক্তি পান না সহজে। কিন্তু আপনারা কি প্রযুক্তি বা পদ্ধতির কথা বলছেন যেখানে আপনি বলছেন যে সার্জারি ছাড়াই এই হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারেন? নি রিকম্প্রেশন সিস্টেম কলকাতাতে প্রথমবার একমাত্র আমাদের ক্লিনিকে আমরা নিয়ে এসেছি। এই নি রিকম্প্রেশন সিস্টেম কলকাতার বাইরে বেশ ভালোভাবে রেসপন্স আসছে এবং এর একটা এভিডেন্স রয়েছে। সেই এভিডেন্স রিপোর্টের ওপরে বেস করেই আমরা আজ কলকাতাতে এই পেশেন্টের জন্য এই পরিষেবাটা নিয়ে এসেছি। মেনলি কি হচ্ছে, অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে মানে আমরা সবাই জানি যে ডক্টরদের কাছে অস্টিও আর্থারাইটিসকে কিওর করবার অপশান নেই মেডিকেল সায়েন্সে। ওটা আমরা যেই কন্ডিশন রয়েছে পেশেন্টের সেখানটা অ্যারেস্ট করে রাখতে পারি। ঠিক। কিন্তু সেক্ষেত্রে কি হয়, যারা মানে প্র্যাকটিস করছেন মেডিকেল প্র্যাকটিশনার, তারাও চেষ্টা করেন পেশেন্টদেরকে যতটা সম্ভব মানে নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টকে বেটার কন্ডিশনে রাখার। কারণ একটা মানুষের মানে অপারেশন তো আলটিমেট সলিউশন হতে পারে না। তো সেক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় যে অপারেশন করার কন্ডিশন রয়েছে, তার হয়তো কনজারভেটিভ ওয়েতে ট্রিটমেন্ট প্রোভাইড করা যাচ্ছে না, কিন্তু পেশেন্টদের অপারেশন করার কন্ডিশন থাকা সত্ত্বেও ডক্টররা কিন্তু অপারেশন করতে পারছেন না ডিউ টু তার মেডিকেল কন্ডিশন। কিছু মেডিকেল কন্ডিশন এরকম থাকে বা বয়সজনিত কারণে ডক্টর অপারেশন করার ঝুঁকি নিতে চান না। সেক্ষেত্রে তারা পেন কিলার দিচ্ছেন, এসওএস থাকছে এবং ফিজিওথেরাপি নিতে বলছেন। আমাদের কাছেও সেখানে বিশেষ কিছু করার থাকে না বেসিক পেন ম্যানেজমেন্ট করা ছাড়া। এখানে ফিজিওথেরাপির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে মেডিকেল সায়েন্স দিনে দিনে উন্নতি হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন ডক্টরসরা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা গিয়ে তাদেরকে মলিকিউল সম্বন্ধে ধারণা দিচ্ছে। কিন্তু ফিজিওথেরাপি ফিল্ডে যে অগ্রগতি হয়েছে, সেখানে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট টেকনোলজি রয়েছে, সেগুলো কিন্তু অতটা ডক্টরসদের কাছেও আমরা পৌঁছে দিতে এখনো পর্যন্ত পারিনি ফিজিওথেরাপি ফিল্ড থেকে। সেক্ষেত্রে আমরা আগামী দিনে চেষ্টা করছি আরও বেশি পরিমাণে ডক্টরসদের কাছে এই অ্যাওয়ারনেস নিয়ে যাওয়ার জন্য, যাতে ডক্টরসরাও যে ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা ভাবছেন যে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট হিসেবে কিভাবে আমরা আরো বেটার পেশেন্টকে সার্ভিস দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিকল্প হতে পারে সার্জিক্যাল ট্রিটমেন্টের বাইরে গিয়ে। তো সেক্ষেত্রে নি রিকম্প্রেশন সিস্টেম ট্রিটমেন্টটা এই ধরনের কাজ করছে যে নর্মালি যেটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে পেন ম্যানেজমেন্টটা এখনো পর্যন্ত বিকল্প ট্রিটমেন্ট ছিল। এক্ষেত্রে ফাংশনাল অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে দিচ্ছে এই নি রিকম্প্রেশন সিস্টেম। মানে চলাফেরা করতে বা সিঁড়ি ওঠানামা করতে বা একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বা একটানা অনেকক্ষণ বসে থাকতে গিয়ে যে সমস্যাগুলো অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট ফেস করতো, এই নি রিকম্প্রেশন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে যে ডিফর্মিটি রয়েছে, ডিফর্মিটিতে অ্যাঙ্গেল কারেকশন করে ফাংশনাল অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে দেওয়া হচ্ছে, যাতে পেশেন্ট নর্মাল ডেইলি লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারে এবং যে পেনটা টেম্পোরারি হয়তো তাকে ফিজিওথেরাপির মাধ্যমে ম্যানেজ করে কিছু মাস বা হয়তো বছরখানেক ভালো রাখা যেত, সেটা আরও দীর্ঘদিন পেশেন্টকে ভালো রাখা যাবে। আমরা একটু জানতে চাইবো যে কখন বা কারা
এই ট্রিটমেন্টটা বা এই থেরাপিটা নিতে আসবেন? মানে শুধুমাত্র যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন, তারাই কি আপনাদের কাছে আসবেন, নাকি এবং তারাই বা কখন আসবেন? যখন নি রিপ্লেসমেন্টের কথা ডাক্তারবাবু বলছেন, শুধুমাত্র তখন আসবেন, নাকি প্রথম দিকেই যখন ব্যথা শুরু হচ্ছে তখন আসবেন? এটা একটু আপনি বলুন। না, এমনি নেই যে পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 বা গ্রেড 2 যাকে নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছে তারাই আসবে। যারা ক্রনিক নি পেন অনেক দীর্ঘ ধরে ব্যথা একটা ভুগছে, তাদের মাইল্ড টু ডিজেনারেট এবার গ্রেড 1 শুরু হচ্ছে, তারাও আসতে পারে। তাকে প্রিভেন্ট করতে পারে কি গ্রেড 2 বা গ্রেড 3 অবধি না যাক। আমি গ্রেড 1এই যদি প্রিভেন্ট করে নিই, তো আমার গ্রেড 2 গ্রেড 3 অবস্থা সেই অবধি আসবেই না যে আমাকে সার্জারি অবধি যেতে হবে। আমি সেইখানেই সেটাকে প্রিভেনশন আর ম্যানেজমেন্ট করতে পারবো। এই ক্ষেত্রে লোকরা, তাছাড়া যাদের ক্রনিক নি পেন আছে, অনেক দিন দীর্ঘ ধরে হাঁটু ব্যথা আছে, তারা আসতে পারে। আবার যাদের গ্রেড 3 বা 4 আছে, যাদের একদম বলে দিয়েছে যে অপারেশন করতেই হবে, অনেকজনের ক্ষেত্রে কি হয় অপারেশন করতে পারে না, বা অনেক ক্ষেত্রে হয় অপারেশনে সম্ভবত উঠতে পারে না, তো সেই ক্ষেত্রে সেই মানুষরা আসতে পারেন যে অস্টিও গ্রেড 3 যাদের যে একদম বলে দিয়েছে অপারেশন করতেই হবে, তারা এসে এই চিকিৎসাটা নিয়ে অন্তত প্রিভেনশন করতে পারে, মোবিলিটি ইনক্রিজ করতে পারে, নিজের ইমপ্রুভমেন্ট করতে পারে, নিজের যে ডেলি লাইফ অ্যাক্টিভিটিস যেগুলো হার্ম হচ্ছে ওটা ইমপ্রুভ করতে পারে। তাছাড়া যাদের মেনিসকাসের একটা ইনজুরির প্রবলেম হচ্ছে, মানে মেনিসকাস একটা কার্টিলেজের প্রবলেম হয়, তারাও এসে নিয়ে এই পেশেন্ট মানে এই নি ডিকম্প্রেশনে ইউজফুল হতে পারে। খালি যে অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3-4 ক্ষেত্রে আমরা নি ডিকম্প্রেশন ইউজ করবো না, নি পেন ক্ষেত্রে, ক্রনিক নি পেন ক্ষেত্রে যাদের গ্রেড 1-2 আছে তারা গ্রেড 3-4 অবধি না যায়, সেক্ষেত্রে যারা প্রিভেনশন করে থাকতে পারে। তাছাড়া যাদের মেনিসকাসে প্রবলেম হতে পারে তারাও এসে করতে পারে, কিন্তু গ্রেড 3-4-এ বেশি ইউজফুল যারা সার্জারি অপ্ট করতে চায় না। আমরা এই থেরাপি কিভাবে কাজ করছে বা আপনারা এই পদ্ধতিটা কি, সেটা আমি দেখাবো, দর্শক বন্ধু সবাইকে দেখাবো। তার আগে আপনি একটু বলুন যে এটার মাধ্যমে কি সত্যি আর্থ্রাইটিসের ব্যথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, যাদের এত সমস্যা রয়েছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটা চলা স্বাভাবিক করতে পারেন না, সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, তারা কি সত্যি এই থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, বা সেই ব্যথা তাদের কি নির্মূল হবে? দীর্ঘদিন ধরে যে সমস্ত মানুষ চলাফেরা করতে অসুবিধা বোধ করছেন, যাদের সিঁড়ি ওঠানামায় সমস্যা হচ্ছে, এই সমস্ত মানুষদের ফিজিওথেরাপির মাধ্যমে বেসিক পেইন ম্যানেজমেন্ট তো সম্ভব, কিন্তু তারা যাতে নর্মাল চলাফেরা করতে পারে তার জন্য তাদের যে মানে অস্টিওআর্থ্রাইটিসের কারণে ভেতরে যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়টাকে অ্যাঙ্গেল কারেকশন, কারণ আমরা সবাই জানি যে যদি দুটো জয়েন্টের মিডিলে স্পেস কমে যায় বা ফ্লুইড যেটা থাকে সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা যদি কমে যায় সেক্ষেত্রে সেটা তো হঠাৎ করে সার্জারি ছাড়া সেভাবে কখনো সম্ভব না সেটা আলাদা করে আবার তৈরি করা। সেক্ষেত্রে অ্যাঙ্গেল কারেকশন করে ভেতরে যে আমরা সবাই জানি যে অক্সিজেন যদি না পৌঁছায় কোনো জায়গায়, সেক্ষেত্রে অবভিয়াসলি সেখানে ডিফর্মিটি বা সেখানে সমস্যা তৈরি হবে। এই নি ডিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে যে অ্যাঙ্গেল কারেকশন হচ্ছে, সেক্ষেত্রে সেখানে ব্লাড সার্কুলেশন ফ্লোটা অনেক বাড়বে, সেখানে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছালে আমাদের যে ক্ষয়টা হচ্ছিল সেই ক্ষয়টা ওখানে আটকে যাবে। তো নি ডিকম্প্রেশন সিস্টেমের মেন টেকনোলজিটা এখানেই কাজ করে যে আমাদের যে কোনো জয়েন্ট স্পেস যখন নিতে কমে যাচ্ছে বা যেখানে সাইনোফিয়াল ফ্লুইড কমে যাচ্ছে, সেখানে অক্সিজেনের মাত্রা আমরা শরীরের জয়েন্টের মিডলে যদি অক্সিজেনের মাত্রা কমে যায়, নর্মালি সেখানে আমাদের ব্যথা বেদনার সমস্যা তৈরি হবে। তো নি ডিকম্প্রেশন সিস্টেম এইখানে গিয়ে কাজটা করে যে সেখানে ব্লাড সার্কুলেশন ফ্লোটা বাড়িয়ে দেয়, সেখানে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায়, যার কারণে সেই ড্যামেজটা আর হয় না। এবং আমরা যে ইনফ্লামেশনটা হয়ে রয়েছে সেক্ষেত্রে অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, এই আমাদের নি ডিকম্প্রেশন সিস্টেমের যে প্যাকেজ আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করছি, সেখানে আমরা অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট সার্ভিসও প্রোভাইড করছি। সেখানে শুধুমাত্র বেসিক ইউএসটি, আইএফটি, টেন্স এই দিয়ে শুধু পেন ম্যানেজমেন্ট হচ্ছে তা নয়, সাথে 4 ক্লাস লেজার এবং শকওয়েভ থেরাপির যে ট্রিটমেন্ট হয় সেগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমরা সেই অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট মডালিটিস দিয়েও সার্ভিস প্রোভাইড করছি এবং অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপিও প্রোভাইড করা হচ্ছে, যাতে আমরা পেশেন্টদেরকে বেটার ফাংশনাল অ্যাক্টিভিটিটা করাতে পারি। মানে একটা না অনেকক্ষণ বসে থাকতে গিয়ে অনেকে পেন হচ্ছে, কারোর হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে গিয়ে পেন হচ্ছে, সেটা হয়তো ফিজিওথেরাপি নেওয়ার পরেও তাকে রেস্ট্রিকশন ফলো করার পরেও কিছুদিন বাদে কি সমস্যাগুলো তার ফিরে ফিরে আসছে। এক্ষেত্রে কিন্তু সেই অ্যাঙ্গেল কারেকশন হয়ে যাওয়ার দরুন এবং অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট হওয়ার দরুন সে পেশেন্ট কিন্তু বহুদিন এই সমস্যাগুলোর মধ্যে থাকবেন না, উনি যদি প্রপার রেস্ট্রিকশন ফলো করে এক্সারসাইজের মধ্যে থাকেন এবং ওয়েটটা ম্যানেজ করে রাখতে পারেন, কারণ যেহেতু সারা শরীরের ওজনটা হাঁটুই বহন করছে। তো সেই ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে ডায়েটিশিয়ান কনসালটেশন প্রোভাইড করছি প্যাকেজের মধ্যে, সেক্ষেত্রে সে ওয়েটটা ম্যানেজ করে দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। মানে এটা একটা সম্পূর্ণ প্যাকেজ, টোটাল সম্পূর্ণ প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে কি কি থাকছে বলছেন? এই থেরাপিটা থাকছে, এক্ষেত্রে আমরা প্রথমেই কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দরকার হয়, কেননা তার বোন ডেন্সিটি প্রপার আছে কিনা, কারণ এটা তো নি ডিকম্প্রেশন মানে বুঝতে পারছেন হাঁটুটাকে পুল করা হচ্ছে, একটা ট্র্যাকশন মেকানিজম কাজ করছে এর মধ্যে। তো সেই হিসেবে আমাদের টোটাল এই মানে টোটাল ট্রিটমেন্টের মধ্যে তার কতটা তার শরীরের পক্ষে এলিজিবল সেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেই প্যাথোলজিক্যাল টেস্টগুলো করা হচ্ছে। সেখানে ইসিজি করে নেওয়া হচ্ছে একটা,
কারেন্টলি এক্স রে করে কন্ডিশনটা দেখে নেওয়া হচ্ছে, এবং এখানে অর্থোপেডিক ডক্টর কনসালটেশনও আমরা এই প্যাকেজের মধ্যে প্রোভাইড করছি, এবং সেখানে অর্থোপেডিক ডক্টর দেখে আরও এই রিপোর্ট প্রেসক্রিপশন দেখে নিয়ে পেশেন্টকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখে নিয়ে বুঝে নিচ্ছেন যে হ্যাঁ পেশেন্টের পক্ষে নেওয়াটা মানে উপকারী হবে। সেক্ষেত্রে গ্রিন সিগন্যাল পেলে আমরা ট্রিটমেন্টটা তখন কন্টিনিউ করছি, এবং শুধু নি ডিকম্প্রেশন সিস্টেমটা নয়, সাথে অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্টও আমরা এখানে প্রোভাইড করছি, যেটা মার্কেট প্রাইস বলতে পারেন প্রচুর। আমরা এই প্যাকেজের মধ্যে খুবই একটা রিজনেবল প্রাইসে আমরা পেশেন্টকে চাইছি টোটাল ট্রিটমেন্টটা করতে, কেননা শুধুমাত্র নি ডিকম্প্রেশন ট্রিটমেন্টের মাধ্যমে অ্যাঙ্গেল কারেকশন করলাম, বাট পেইন ম্যানেজমেন্ট যদি না হয়, তার পেইন ম্যানেজমেন্ট না হলে তো তার ফাংশনাল অ্যাক্টিভিটি বাড়তে পারে, কিন্তু সে পেইনের সমস্যার মধ্যে থাকলে তো সেক্ষেত্রে তার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না। এখানে তার সাথে সাথে আমরা অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্ট ট্রিটমেন্টটা প্রোভাইড করছি। মানে হাঁটু ব্যথার একেবারে সম্পূর্ণ একটা নিরাময়, যে যাকে বলা বলতে পেইন ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে থেরাপি, তার সঙ্গে আনুষঙ্গিক যে পরীক্ষা নিরীক্ষা ইনক্রিজ করা, মোবিলিটিটা যাতে বাড়ানো, যাতে মানুষ ডেইলি লাইফে হাঁটা চলার ক্ষমতা বা স্বাভাবিকভাবে যে হাঁটা চলা ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। কাজেই এটা বুঝতেই পারছেন যে খুব একটা দারুণ একটা বিষয়, একটা দারুণ একটা থেরাপি আমরা দেখতে পাচ্ছি কলকাতায় চলে এসেছে। আমরা একটু দেখতে চাইবো যে এটা কিভাবে ঠিক কাজ করা হয়, এটার প্রোগ্রামটা কিরকম ভাবে হয়, একজন পেশেন্ট তাকে কিভাবে এই থেরাপিটা দেওয়া হয়, তাহলে মনে হয় দর্শক বন্ধুদের বুঝতে একটু সুবিধা হবে। অবশ্যই। এটা আমাদের নি ডিকম্প্রেশন মেশিন। নি ডিকম্প্রেশন মেশিন আমরা বেসিকলি ইউজ করে ফার্স্ট লঞ্চ করেছি কলকাতাতে। এটা ইউজ হয় একটা অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন টেকনিক বা অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন আমরা এটাকে ডিভাইস বলতে পারি। এটা বেসিক্যালি ইউজ করা হয় বোনের ট্র্যাকশন, সেপারেট ট্র্যাকশন ইমপ্রুভ করে নিয়ে। যেহেতু অনেক ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস যারা গ্রেড 2 বা গ্রেড 3 যাদের আছে, যারা সার্জিক্যাল প্রসিডিউরে যেতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি জাস্ট টু ইমপ্রুভ দ্য ফিজিক্যাল ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ টু ইমপ্রুভ দ্য ফাংশনাল লিমিটেশন যেগুলো হয়ে আছে। লাইক ফাংশনাল ইমপ্রুভমেন্ট কি, যারা স্টেয়ার ক্লাইম্বিংয়ে প্রবলেম হচ্ছে, ওয়াকিংয়ে প্রবলেম হচ্ছে, ডেইলি বেসিসে আমাদের মনে হচ্ছে উঠতে বসতে অসুবিধা হচ্ছে, যাদের গ্রেড 2 বা গ্রেড 3 আছে তাদের ক্ষেত্রে জয়েন্ট ডিসফাংশনটা একটু বেশি হয়ে যায়, তাদের উঠতে বসতেই অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমরা এই নি ডিকম্প্রেশন সিস্টেমটা ইউজ করতে পারি। এগুলো ফিজিওলজিক্যাল ফাংশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট। আমরা বলতে পারি যে কিছুটা একটা কার্টিলেজ রিজেনারেশন করতে পারে, কিন্তু এটা ফিজিওলজিক্যাল যে ইমপ্রুভমেন্টটা খুব বেশি দেখা যায়। যেমন এটাতে সাইনোভিয়াল ফ্লুইডের এনহ্যান্সমেন্টটা বাড়ায়, ইমপ্রুভ করে, ইভেন ইমপ্রুভ করে আমাদের নি জয়েন্টের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করে। আমাদের যে কার্টিলেজ সেটা মেনলি সাইনোভিয়াল ফ্লুইড থেকেই নিউট্রিশন নেয়, তো সেই সাইনোভিয়াল ফ্লুইডটা এনহ্যান্স করে আমরা কার্টিলেজটাকে ইমপ্রুভ করি, সেটা একটা ফিজিওলজিক্যাল ফাংশন আছে। ইভেন আমরা কিছু মাধ্যমে রেডিউস 10 ডিগ্রি, তার সাথে আমরা এক্সারসাইজ দিয়ে নিয়ে তাদের পেইন ম্যানেজ করতে পারি, মোবিলিটি ইমপ্রুভ করতে পারি, নি জয়েন্টের মোবিলিটি ইমপ্রুভ হয়। ইভেন ফিজিওলজিক্যাল ফাংশন আমাদের ডেইলি ফাংশনিং ইমপ্রুভমেন্ট হয়, মোবিলিটি, নি জয়েন্টের মোবিলিটি ইনক্রিজ হয়। যাদের ভ্যারাস আর ভ্যালগাস অ্যাঙ্গেল ডিফর্মিটি থাকে, অনেক ক্ষেত্রে কি হয় নি অস্টিওআর্থ্রাইটিসের আমাদের একটা ডিফর্মিটি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ভ্যারাস অ্যাঙ্গেল হয়ে যায়, হাঁটু এভাবে জোড়া দিকে হয়ে যায় আবার বাইরের দিকে হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমাদের এটা ইমপ্রুভমেন্ট করে অ্যাঙ্গেল ডেভিয়েশনে, ওই যে ডিফর্মিটিটা আছে সে অ্যাঙ্গেলটা কম করতে হেল্প করে। সেইটা কম হলে কি হবে, আমাদের যে ফাংশনাল প্রবলেমগুলো হচ্ছে, যে উঠা নামা, ওইগুলো ইমপ্রুভ হবে। ইভেন যে মেন ফিজিওলজিক্যাল ফাংশন এটাতে করে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় নি জয়েন্টের, সেখান থেকে আমাদের সফট টিস্যু যে প্রবলেমগুলো হচ্ছে সেটা এনহ্যান্স করতে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে ইনি পেশেন্ট, এনার নাম হচ্ছে, ইনি আমাদের কাছে এসেছিলেন, এনার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 আছে। এক্সরে আমরা সব থেকে আগে ইনভেস্টিগেশন করে দেখেছি কি ওনার এক্সরেতে কি দেখা গেছে, অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 আছে। ডক্টর কনসাল্ট হয়েছে, প্যাথোলজিক্যাল টেস্ট হয়েছে যেগুলো আমাদের, তারপরে উনি ফিট আছে কিনা এই নি ডিকম্প্রেশন সিস্টেমটা নিতে, সেটার পরে আমরা শুরু করেছি ট্রিটমেন্ট প্রোটোকল। ওনার ট্রিটমেন্ট 10 দিন ধরে চলছে। মেনলি ওনার যে প্রবলেমটা হচ্ছে যে টিবিওফিমুরাল যে জয়েন্টটা আছে সেটা স্পেসটা কমে গেছে। এবার আমরা এখানে ওনার ট্রিটমেন্ট 10 দিন থেকে শুরু করেছি, তাছাড়া আমরা এক্সারসাইজও অ্যাড করেছি, যে অ্যাডভান্স টেকনিক আমাদের যেমন হয় লেজার বা আমরা অ্যাডভান্স যেগুলো পেন ম্যানেজ করতে হেল্প করবে সেগুলো অ্যাডিশনাল হয়ে আছে, তাছাড়া নি ডিকম্প্রেশনটাও শুরু হয়েছে। এবার সব থেকে আগে আমরা যেটা করব, পেশেন্ট পজিশনিং করব। পেশেন্ট পজিশনে বসবে, তারপরে এইটা স্ট্র্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে কাফ স্ট্র্যাপ, থাইয়ের স্ট্র্যাপ দেওয়া আছে, থাই স্ট্র্যাপ, এটা হচ্ছে লেগ স্ট্র্যাপ, আর লাস্টে হচ্ছে ফুট স্ট্র্যাপ। স্ট্র্যাপগুলো আমরা এই জন্য দেবো তাহলে জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে রাখবে, যে পুল করবে জয়েন্টের যে স্পেসটা পুল হবে, তো বাকি স্ট্র্যাপগুলো কাজে করবে যে স্টেপল দিয়ে সেটাকে পুল করতে। এবার আন্টিকে আমরা সব থেকে আগে সেট আপ করবো।
আন্টির প্রবলেম আছে মেনলি রাইট লেগে প্রবলেম আছে ওনার, অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 আছে। ওনাকে এবার আমি সেট আপ করতে স্টার্ট করব। সব থেকে আগে আমরা থাই স্ট্র্যাপটা লাগাবো। একটু পাটা তুলতে হবে। আন্টি হালকা পিছনে যান, হ্যাঁ, হালকা পিছনে যান, আস্তে। তুমি এটা একটু এই স্ট্র্যাপগুলো ভালোভাবে লাগিয়ে দেওয়ার একটাই প্রয়োজন, যাতে ওনার পুরো পাটা স্টেবিলাইজ থাকে। এরপর আমরা পেশেন্টের পজিশনিং করে নিয়েছি। পেশেন্ট কমফোর্টেবল সিটিং পজিশনে থাকবে, নি ডিকম্প্রেশনের উপরে। যে এফেক্টেড লেগ যেটা প্রবলেম আছে সেই এফেক্টেড লেগটাকে আমি ইউজ করব। সেটাতে এফেক্টেড লেগে আমি স্ট্র্যাপ লাগাবো। সব থেকে আগে আমি থাই স্ট্র্যাপ লাগাবো ফুল স্টেবিলিটি দেওয়ার জন্য, তারপরে কাফ স্ট্র্যাপ লাগাবো, তারপরে লেগের স্ট্র্যাপ লাগাবো, অ্যাট দি এন্ডে আমি অ্যাঙ্কেলের স্ট্র্যাপ লাগাবো। তারপরে আমি নি ডিকম্প্রেশনের মেশিনের স্টার্ট করব। সব থেকে আমি ক্লিক করবো, যদি আমার নি জয়েন্টে করতে হবে নি জয়েন্টে একটা ক্লিক দেবো। আমাকে যদি পেশেন্টের রেকর্ড যদি দরকার হয় তো আমি পেশেন্ট রেকর্ড রাখবো, যদি দরকার নেই তো আমি নো করে দিচ্ছি। তারপরে কারো যদি ভ্যারাস, এখানে আমাদের সেট আপ আছে, মেনু সিলেকশন আছে। ফার্স্ট আছে ফ্লেকশন এক্সটেনশন সেট আপ, সেকেন্ড আছে ভ্যালগাস আর ভ্যারাস সেট আপ, থার্ড হচ্ছে ডিকম্প্রেশন যেটা ডিকম্প্রেস করবে, ফোর্থ হচ্ছে রিমোট মোড। ফ্লেকশন এক্সটেনশন সেট আপটা কারো অনেকজনের ক্ষেত্রে ফ্লেকশন ডিফর্মিটি থাকে, মানে তাদের ফ্লেকশনটা কমপ্লিট হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি কারো ফ্লেকশন কমপ্লিট হচ্ছে না নি জয়েন্টের, তখন আমি ফ্লেকশন এক্সটেনশন সেট আপ করবো। এনার ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই বলে আমি ইউজ করবো না। সেকেন্ড হচ্ছে ভ্যালাস আর ভ্যালগাস, যেটা আমি স্টার্টিংয়েই বলেছিলাম, আমাদের অস্টিওআর্থ্রাইটিস হলে অ্যাঙ্গেলের একটা ভ্যারিয়েশন হয়, ডিফর্মিটি হয়। ভ্যালগাস আর ভ্যারাস সেট আপ করবো, যেটাতে আমি ওনার হালকা জেনু ভ্যারাম আছে বলে আমি ভ্যারাস আর ভ্যালগাসের সেট আপটা করবো। ওনার রাইট সাইডের লেগটা ইউজ হচ্ছে বলে আমি 1.0 ওনার সেট আপ রাখবো। দেখবেন আগে আমি যদি কম করে দিই একদম 0-তে, দেখবেন লেগটা একটা ওই পজিশনিং এ, ল্যাটারাল পজিশনিং এ আছে। এবার আমি যখন রাইট ওটা সেট আপ করবো, আস্তে আস্তে দেখবেন ওটা লেগটাকে একটা স্ট্রেট পজিশনে আনার জন্য ওনার যে অ্যাঙ্গেলটা ভ্যারি হয়েছে সেটা আমি স্ট্রেট অ্যাঙ্গেলে আগে রিকভার করলাম, তারপরে ট্র্যাকশন আমি স্টার্ট করবো। এটা আমি সেট আপ করলাম, আবার ব্যাক যাব, ডিকম্প্রেশন শুরু করব। আমি যেটা করি অটো নি ডিকম্প্রেশন, আমরা যে অটো কম্প্রেস করি সেটা হচ্ছে সাইক্লিক দেওয়ার পর আমি নাম্বার অফ ট্রিটমেন্ট সাইকেল সেট করব। কিন্তু তার আগে আমি কারেন্ট ওয়েট, পেশেন্টের ওয়েট কত, যদি পেশেন্টের 70 ওয়েট কেজি থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে আমরা 7 দিয়ে ডিভাইড করি কি ট্র্যাকশন কতটা পুল করতে পারবে ওনার ওয়েট কমফোর্টেবলি হিসাবে। তো আমি 70 ডিভাইড করে 10 সেট আপ করি, সেই হিসাবে আমরা নাম্বার অফ ট্র্যাকশন সাইকেল 10 রাখি। আমি ট্রিটমেন্ট টাইম যদি আমাকে চেঞ্জ করতে হয় আমি ট্রিটমেন্ট টাইম এখান থেকে চেঞ্জ করতে পারি। আপাতত 11 টাইম আমরা সেট আপ করে রেখেছি। তারপরে আমি এটাকে সবকিছু সেট করে নিয়ে ট্রিটমেন্ট ওয়েট সেট করা আছে, আমাদের কারেন্ট ওয়েট সেট করা আছে যেটা 0.5, নাম্বার অফ ট্রিটমেন্ট সাইকেল আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে 10। তারপর আমরা অন করব এটা। এখানে একটা এটা স্টার্ট হয়ে গেছে, আপনি এখানে একটা গ্রাফ দেখতে পারবেন। এই গ্রাফের মাধ্যমে এটাই দেখাবে যে নিয়ে ট্র্যাকশন, মানে জয়েন্টের যে স্পেস হচ্ছে সেটা ট্র্যাকশন হচ্ছে, আবার রিলিজ হচ্ছে, আবার ট্র্যাকশন হচ্ছে, আবার রিলিজ হচ্ছে। এই যে গ্রাফটা উপর আমরা যাচ্ছি সেটা ট্র্যাকশন পুল করছে, জয়েন্টের স্পেস ইনক্রিজ হচ্ছে, উনি বোন টিবিআর ফিমারের মধ্যে জয়েন্ট স্পেসটা ইনক্রিজ হচ্ছে। তারপরে এবার যেটা গ্রাফটা নিচে আসছে সেখানে রিলিজ হচ্ছে, আবার ট্র্যাকশন পুল করছে, আবার রিলিজ হচ্ছে। এটার মাধ্যমে একটা গ্রাফ তৈরি হবে। আর ট্রিটমেন্ট টাইম যেটা হয় পুরো ওভারঅল 11 মিনিট ট্রিটমেন্ট আমি টাইম সেট করেছি। আর 11 মিনিট থেকে পেশেন্ট একদম পজিশনিং মানে কমফোর্টেবল পজিশনে থেকে ওভারঅল ট্রিটমেন্টটা দিতে পারে। দিস ইজ রোবোটিক নি রিকম্প্রেশন সিস্টেম। এটা টোটালটাই রোবোটিক সিস্টেমে ট্রিটমেন্টটা প্রোভাইড করা হচ্ছে। আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি কখনো ডিকম্প্রেস করা হচ্ছে, কখনো রিলিজ করা হচ্ছে। টোটালটাই সেন্সারের মাধ্যমে মেশিন রোবোটিক সিস্টেম ডিসাইড করছে যে পেশেন্টের কোন পজিশনে কতটা টানা উচিত, কোন পজিশনে কতটা রিলিজ করা উচিত এবং কতটা সময়ের জন্য সেটা করা উচিত। টোটালটাই অটো নি রিকম্প্রেশন সিস্টেম এই মুহূর্তে রানিং রয়েছে এবং সেই অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্টটা এই মুহূর্তে রোবোটিক নি রিকম্প্রেশনে হচ্ছে। এই নি রিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে যে মেন সমস্যার সমাধানটা হয়, উনি অস্টিওআর্থ্রাইটিসের কারণে বিগত বেশ কিছুদিন ধরে ব্যথা বেদনাজনিত সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং তার ফিজিওথেরাপি পেন ম্যানেজমেন্ট ওনার হয়েছে। কিন্তু ওনার ব্যথা বেদনা কমানোর পরেও যেটা ওনার সমস্যা হচ্ছিল, ওনার সিঁড়িতে ওঠানামা করতে অসুবিধা হচ্ছিল
এবং একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে গিয়ে ওনার পায়ে ব্যথা হতো। এই সমস্যাগুলোর জন্যই মেনলি ডিকম্প্রেশন সিস্টেমটা ওনার ট্রিটমেন্টটা শুরু হয়। এবং এই ট্রিটমেন্টের পরে এখন ওনার মুখ থেকেই আমরা জেনে নিতে পারবো, ওনার বেশ কিছু দিন ধরে 10 দিন ধরে ট্রিটমেন্ট চলছে, তাতে উনি বলছেন আগের থেকে সামান্য ওনার বেটার কন্ডিশন হয়েছে। উনি এখন সিঁড়ি ওঠানামা করতে গিয়ে সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন না, এবং একটানা উনি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রান্নাবান্না করলেও ওনার সেই আগে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে না। যেটা কি পেন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হওয়ার পরে উনি কিছুদিন ভালো থাকতেন, আবার সমস্যাটা ওনার কাছে আসতো, উনি দীর্ঘদিন এই সমস্যাটা নিয়ে ফেস করতেন। সেটা গত 10 দিনের ডিকম্প্রেশন ট্রিটমেন্ট নিয়ে উনি বেশ খানিকটা রেজাল্ট পেয়েছেন। এবং এক্ষেত্রে কি হচ্ছে, যেটা এক্ষুনি দেখানো হলো, যেটা বো লেগ ডিফর্মিটি একটা আমরা সবাই জানি যে অস্টিওআর্থ্রাইটিসের কারণে অনেক সময় হাঁটু বেঁকে যাওয়ার একটা প্রবণতা হয় হাড়ের ক্ষয়ের কারণে। তো সেটারও কিন্তু অ্যাঙ্গেল কারেকশন এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ডিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে এটা করে থাকছি, যার কারণে আজকে উনি 10 দিন ট্রিটমেন্ট নিয়ে একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছেন। পায়ে ব্যথা, এই হাঁটু ব্যথা খুব হতো। আগে সিঁড়িতে ওঠানামা করতে গেলে হাঁপাতাম। এখন রান্না ঠান্না করার সময় পাটা কেমন এই জায়গাটায় ঝিনঝিন করতো। এই 10 দিন যাবৎ করার পরে আমার অনেকটা ব্যথাটা, পায়ের ব্যথাটা কম আছে। হাঁটুর ব্যথাটা ওঠানামা করতে গেলে অতটা ব্যথা করছে না, আগের মতো করছে না। এই 10 দিন করার পরে অনেকটাই ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি একটা নিয়ের মডেল রয়েছে। এই নিয়ের মডেলটাতে আমরা নর্মালি নি অস্টিওআর্থ্রাইটিস হলে এই দুটো জয়েন্টের মিডলে যে কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটা, এই সাইনোভিয়াল ফ্লুইডটা যদি ক্ষয়ে যায় এবং এই কার্টিলেজ যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে জয়েন্ট স্পেস রিডিউস করে, সেক্ষেত্রে পেশেন্টের অসুবিধা হয়। এবং ডিফর্মিটি কীরকম হয়, আমাদের এরকম ভ্যারাস ভ্যালগাস ডিফর্মিটি, দুদিকেই হাঁটু ক্ষয়ে বেঁকে যেতে পারে। কিন্তু এখানে যে কারেকশনটা হচ্ছে নি ডিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে, এই দু সাইডেই যদি হাঁটু অস্টিওআর্থ্রাইটিসের কারণে বেঁকে যায়, তাহলে একটা দিকে স্পেস বেড়ে গেল বা একটা দিকে কমে গেল, এইটা সেই অ্যাঙ্গেলটাকে কারেকশন করে। অ্যাঙ্গেলটাকে কারেকশন করে প্রপার একটা অ্যাঙ্গেলে নিয়ে আসে, এবং সেটাতে কম্প্রেশন এবং ডিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে, রোবোটিক পুরোপুরি ডিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে এটা পেশেন্টের ডিসাইড করে নেয় যে পেশেন্টের কোন জায়গায় কতটা টানা উচিত, কোন জায়গায় কতটা ছাড়া উচিত। সেই মাধ্যমে অ্যাঙ্গেল কারেকশন করে পেশেন্টকে একটা প্রপার রিলিফ দেওয়া হয়। আমাদের ডেমনস্ট্রেশন মাধ্যমে অলরেডি দেখানো হয়েছে যে হয় কি কাটলেট ডিজেনারেট হয়ে যায়, সেটার জন্য স্পেস আমাদের রেডিউস হয়ে যায় নি জয়েন্টের। সেক্ষেত্রে বলাও গেছে যে অনেকবার আমরা নক নি বা বোলেগ আমরা যেটা দেখতে পাই জেনুভ্যারাম আর জেনুভ্যালগাস যেটা বলি, হাঁটুটাকে আর হাঁটুটা একটা বেঁকে যেয়ে নিয়ে আঁকা নিয়ে নেওয়া, জয়েন্ট স্পেস বেড়ে যাওয়া মিডিয়াল সাইডে বা লেটারাল সাইডে একদিকে। কিন্তু এটা আবার কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আবার কোন ক্ষেত্রে ইউজ না করতে পারি সেটাও আছে। যে আমি আগেও আমাদের জানানো আছে যে অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যাতে গ্রেড 2 গ্রেড 3 আছে তাদের ক্ষেত্রে ইউজ করতে পারি, গ্রেড 1-এর ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ প্রোটোকল থাকবে পেন ম্যানেজ করার জন্য। তাছাড়া দীর্ঘদিনে যাদের জয়েন্ট স্টিফনেস আছে, কোনো রিজনের জন্য জয়েন্ট স্টিফনেস হয়ে আছে, নি জয়েন্ট স্টিফনেস হয়ে আছে, সেইটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। মেনিসকাসের একটা আমাদের মেনিসকাস যে কার্টিলেজের একটা মাইনর ইনজুরি হয়ে আছে, সেটার ক্ষেত্রে আমি এটা ইউজ করি, ওটা ট্র্যাকশন রিলিজ করে ব্লাড সার্কুলেশন বাড়ায়। তাছাড়া আমি ক্রনিক নি পেন ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে এটা কন্ট্রা ইন্ডিকেটেড আছে, মানে কি আমি ইউজ করতে পারবো না। যেমন যদি নি জয়েন্টে ফ্র্যাকচার থাকে, বোনে ফ্র্যাকচার হয়ে থাকে কোনো কারণে, ফিমারে বা টিবিয়াতে বা ফিবুলাতে ফ্র্যাকচার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা একদম কন্ট্রা ইন্ডিকেটেড, ইউজ করতে বারণ, ইউজ করবো না। ইনফেকশন হয়ে থাকে, যদি পেশেন্টের এরিয়া যে ট্রিটমেন্ট প্রোটোকল এরিয়া আছে সেটা ইনফেক্টেড হয়ে আছে, ইনফেকশন কোনো কারণে মাইক্রো অর্গানিজম ইনফেকশন হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো না। ইভেন যদি ডিভিটি আমরা যেটা বলি ডিপ ভেন থ্রোম্বোসিস, কোনো ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়ে থাকে, যেটা ব্লাড সার্কুলেশন প্রবলেম হওয়ার জন্য ভেনে ক্লট হয়ে যায় ব্লাড, সেটা থেকে দেখানো যায় যে উপর থেকে একটা ভিজিবল পয়েন্ট হচ্ছে ভেনের ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, ডিপ ভেন থ্রোম্বোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করবো না। পেশেন্ট যাদের ফ্র্যাকচার সফট টিস্যু ইঞ্জুরি আছে, সফট টিস্যু ইঞ্জুরি আমরা বলতে পারি, সফট টিস্যু ইঞ্জুরির ক্ষেত্রে আমি বলতে চাইছি যে লিগামেন্ট, টেন্ডন বা মাসলে কোনোভাবে লেগে নিয়ে লিগামেন্ট ইঞ্জুরি হয়ে আছে, স্প্রেন হয়ে আছে, স্ট্রেন হয়ে আছে, মানে মাসেলের টেন্ডন ইঞ্জুরি হয়েছে, লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ওভারঅল একটা চেক আপ, এই জন্যই আমাদের স্টার্টিং একটা পুরো চেক আপ, ওভারঅল চেক আপ হয় যে এইগুলো ক্ষেত্রে যদি কন্ট্রা ইন্ডিকেটেড তো আমরা সেটা ইউজ করবো না। লিগামেন্ট ইঞ্জুরি, টেন্ডন ইঞ্জুরি ক্ষেত্রে আমরা এটা কন্ট্রা ইন্ডিকেটেড। হ্যাঁ, তারপরে যদি ফিট থাকে, হ্যাঁ ওনার আর কোনো প্রবলেম নেই, সফট টিস্যু ইঞ্জুরি নেই, অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 আছে খালি, বা নর্মাল মাসল পেন আছে, জয়েন্ট স্টিফনেস আছে, সেই ক্ষেত্রে আমি এটা ইন্ডিকেটেড ইউজ করতে শুরু করব। আমরা এই নি ডিকম্প্রেশন ট্রিটমেন্টের মাধ্যমে শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিসের গ্রেড 2-3 গ্রেডের যে পেশেন্টদেরকে সার্ভিস দিচ্ছি তাই নয়, সাথে গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস যাদের রয়েছে,
যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডক্টর চাইছে মানে নি রিপ্লেসমেন্টের প্রয়োজন রয়েছে, বাট পেশেন্টের ফিজিক্যাল সেই কন্ডিশনটা নেই যে সে অপারেশনে ধকল নিতে পারবে, ডক্টর সেই রিস্কটা নিতে পারছেন না, বা যে সমস্ত পেশেন্টদের মনে হচ্ছে যে আর্থিক দিক থেকে সেইভাবে স্বাবলম্বী নন যে একটা নি রিপ্লেসমেন্টের মতো বড় খরচ করে একটা অপারেশন করতে পারবেন, বা যে সমস্ত পেশেন্টদের অপারেশন করতে একটা ভয় আছে, অপারেশনের প্রতি একটা মানে খুব একটা অনীহা রয়েছে, সেই সমস্ত পেশেন্টদেরকে ডক্টররা মানে চাইছেন না কনফিডেন্টলি যে নি রিপ্লেসমেন্ট তারা করতে আসুক, কারণ তারা সেই ভয়টা পাচ্ছে বলে। তো সেরকম ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, এবং অনেক সময় কি হয় অপারেশনের পরেও প্রপারভাবে মানে তাদের হাঁটুটা সোজা হচ্ছে না, একটা এফএফডি কারেকশনেরও প্রয়োজন পড়ে, ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি, সেক্ষেত্রেও কিন্তু এই নি রিকম্প্রেশনটা খুব ভালোভাবে কাজ করে। সেই শুধুমাত্র এমনটা নয় যে ভ্যারাস ডিফর্মিটি বা ভ্যালগাস ডিফর্মিটি কারেকশন হচ্ছে, সাথে এফএফডি ম্যানেজমেন্টটাও কিন্তু এক্ষেত্রে খুব সুন্দরভাবে এই নি রিকম্প্রেশন সিস্টেমের মাধ্যমে আমরা করে থাকি। বহু মানুষ যারা দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথায় ভুগছেন, অস্টিওআর্থ্রাইটিস ভুগছেন, তারা বিভিন্ন জেলা থেকে, বাংলার বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকেও এখানে আসছেন। শুধু কলকাতা নয়, শহর কলকাতার বাইরেও বিভিন্ন জায়গার মানুষ আপনাদের এখানে আসছে, আপনারা সেটাই বলছেন। হ্যাঁ, আমাদের এই ট্রিটমেন্টটা যখনই আমরা মানে আগামী মানে গত 27শে মে থেকে আমরা এই ট্রিটমেন্টটা এখানে শুরু করেছি। তারপর বহু মানুষ সোশ্যাল মিডিয়া থেকে দেখে বিভিন্ন জায়গায় থেকে যোগাযোগ করেছে, এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করছে। সেখানে নদিয়া বলুন, হুগলি, আরামবাগ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। এখানে অনেক হ্যাপি ফেস দেখতে পাবেন, বিভিন্ন সমস্যা নিয়ে অনেক পেশেন্ট এসছেন, এবং বিভিন্ন সমস্যার ক্ষেত্রেই তারা চিকিৎসার এখানে সুযোগ পেয়েছেন ফিজিওথেরাপির। সেখানে শুধুমাত্র অস্টিও আর্থারাইটিস নয়, বিভিন্ন অর্থোপেডিক, নিউরোলজিক্যাল বিভিন্ন রকম কন্ডিশন নিয়ে তারা এসেছেন, এবং অনেকগুলো হ্যাপি ফেস আপনারা দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু অত্যাধুনিক ফিজিওথেরাপি পরিষেবা নেওয়ার জন্য আমাদের এখানে আসছেন। এই নি রিকম্প্রেশন সিস্টেম কলকাতাতে প্রথমবার একমাত্র আমাদের ক্লিনিকে যেহেতু আমরা শুরু করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা নি রিকম্প্রেশন সিস্টেমের এখানে সার্ভিসটা টোটালটা একটা প্যাকেজের মাধ্যমে দিচ্ছি, যেখানে শুধুমাত্র ডিফর্মিটি কারেকশন বা অ্যাঙ্গেল কারেকশন নয়, সাথে পেন ম্যানেজমেন্ট এবং দীর্ঘদিন সুস্থ থাকা এবং অপারেশন যাতে দিকে না যেতে হয় সেদিকে প্রিভেন্ট করা, সমস্ত বিষয়টা যেহেতু ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, আমরা এই প্যাকেজের একটা ডিসকাউন্টও দিচ্ছি। 2026 যেহেতু আমরা এই সমস্যাটা নিয়ে মানুষ ভুগছে, এই সমস্যাটার জন্য নতুন ট্রিটমেন্ট আমরা এখানে নিয়ে এসেছি, সেই কারণে প্রথম 26 জনের জন্য আমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে ম্যাক্সিমাম একটা স্পেশাল ডিসকাউন্টের জন্য। সেখানে আর কিছু মানে সংখ্যক পেশেন্টেরই নাম রেজিস্টার হওয়া বাকি রয়েছে। যারা যারা এই পরিষেবা গ্রহণ করতে চান অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সেই স্পেশাল ডিসকাউন্টটা তাদের জন্য অবশ্যই ব্যবস্থা করে দেবো। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ ধরে দেখলেন বা শুনলেন যে একজন পেশেন্ট তিনিও বলছেন যে এই যে আধুনিক থেরাপি তার মাধ্যমে কিন্তু উপকার পাচ্ছেন, এবং যারা এখানে এই পদ্ধতি নিয়ে এসেছেন কলকাতায়, সেই এমআর ফিজিও রিহ্যাব ইউনিটের পক্ষ থেকেও কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে একটা অত্যাধুনিক প্রযুক্তি বা পদ্ধতি, যার মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হচ্ছে, সকালে পায়ে উঠে ঘুম থেকে উঠে পায়ে প্রচণ্ড ব্যথা, বা হাঁটুর সারাদিন ধরে হাঁটুর যাবতীয় সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা সুখবর হতে পারে যে আমরা নি রিপ্লেসমেন্ট ছাড়াই, নি রিপ্লেসমেন্টের বিকল্প ছাড়াই একটা বিকল্প ব্যবস্থা আমরা কিন্তু হাতে নাগালে পেয়েছি। কাজেই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সংস্থার সঙ্গে। তারা জানাচ্ছেন যে অত্যাধুনিক যে প্রযুক্তি তার মাধ্যমে কিন্তু খুব সহজে একেবারে সার্জারি ছাড়াই হাঁটু ব্যথার দীর্ঘস্থায়ী সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, আবার বিস্তারিত জানবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।